আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? হ্যাঁ বাচ্চা কেমন আছো জানাও। আচ্ছা, আমরা মেবি দুইটা লেকচার আমাদের শেষ নাকি? মেবি না, অফকোর্স অবশ্যই আমাদের দুইটা লেকচার শেষ। আমরা বিক্রিয়াতে বল নির্ণয় এবং মোলারিটি শেষ করেছিলাম। পরে আমাদের টাইম একটু শর্ট থাকার কারণে আমরা লিমিটিং বিক্রিয়কটা শেষ করতে পারি নাই। আজকে আমরা লিমিটিং বিক্রিয়ক শেষ করব, সেই সাথে আমাদের এই মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটাও শেষ করে দিব। এই চ্যাপ্টারের মধ্যে যে তিনটা কোয়েশন সব সময় আসে, তার মধ্যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে একটা। একটা আসে শতকরা সংযুতি নির্ণয়, এটা কনফার্ম আসবে। আর এটা আসে মোলারিটি নির্ণয়। আর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। প্রশ্ন যদি খুব বেশি হার্ড হয় তখন আণবিক সংখ্যাটাও আসে। অবশ্যই প্যারা নেওয়ার কিছু নেই, ঠিক আছে? আমরা শুরু করি লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এদিকে ওই ছেলে, হাই মেয়ে দিকে দেখো। লিমিটিং বিক্রিয়ক যদি আমরা এক কথায় বলি, যেই বিক্রিয়কটা শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। লিমিট মানে কি? শেষ। লিমিটিং মানে শেষ হয়ে যাওয়া। এটাকে যদি আমি এক্সাম্পল দিতে যাই, আচ্ছা বিক্রিয়ক মানে কি? এটা লেখা আছে না বিক্রিয়ক। বিক্রিয়ক মানে কি? লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? আমরা বললাম যে বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে ইতিহাস বলে, মানে লিমিটিং বিক্রিয়ক বলে। এখন প্রশ্ন হচ্ছে যে বিক্রিয়ক শেষ কি আসলে? আমি কি লিখছি? তাইলে সংখ্যাটাকে টেনে টুনে লম্বা করতে পারো। এখানে লিখতে পারো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় বা যে বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এত কিছু তো বলার প্রয়োজন নাই, মেইন তিনটা তুলে তুললে এনাফ। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিয়ক আসলে কি? ফর এক্সাম্পল দেখো, হ্যাঁ চলে এদিকে। ফর এক্সাম্পল ধরো NaCl, এই হচ্ছে একটা যৌগ। এটা দুইটা একসাথে কিভাবে গঠন হয়েছে? বিক্রিয়া করেই তো হয়েছে নাকি? বুঝো নাই? বিক্রিয়া করে তো হয়েছে। এখানে কি ছিল? NaCl। বা ধরো এই দুইটা মৌল ছাড়াও দুইটা যৌগ হতে পারে। ফর এক্সাম্পল ধরো KOH, এটার সাথে ধরো NaCO3, এটার সাথে এটারও বিক্রিয়া হতে পারে। যখন এই দুইটার মধ্যে যখন বিক্রিয়া হবে, এই ক্ষেত্রে এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। বুঝি নাই? আরেকবার ফলো করো। ধরো এই যৌগ আর এই যৌগ, এই দুইটার মধ্যে বিক্রিয়া হবে, সেজন্য এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। বাংলা ভাষায় বললে বিক্রিয়া করতে হলে আমরা জানি মিনিমাম দুইটা মৌল অথবা মিনিমাম দুইটি যৌগ অথবা মিনিমাম একটা মৌল একটা যৌগের প্রয়োজন, তাছাড়া তো বিক্রিয়া সম্ভব না। মিনিমাম যে দুইটা যৌগ দুইটা মৌল অথবা একটা যৌগ একটা মৌল দ্বারা যে বিক্রিয়া হয়, ওই একটা মৌলকে অথবা যে কোনো একটা যৌগকে আলাদা আলাদা ভাবে বিক্রিয়ক নামে অবহিত করা হয়। আশা করছি এবার বুঝতে পারছো। তাহলে কি বললাম? যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। ফর এক্সাম্পল ধরেন এই দুইটা, এখন কিছু বোঝার দরকার নাই, জাস্ট একটু মনোযোগ দাও। এই যে দুইটা আছে না, দুইটা ধরেন বিক্রিয়া করার পর সাপোজ 100 গ্রাম কিছু একটা উৎপন্ন করবে। তো এই পুরোটা দেখা গেছে ঠিকই 100 গ্রাম তৈরি করতে পারছে, এটা 100 গ্রাম তৈরি করতে পারে না, এটা 90 গ্রাম তৈরি করছে। কত গ্রাম? 90 গ্রাম। তার মানে কি এটা 10 গ্রাম কম, অর্থাৎ 100 গ্রাম সে তৈরি করতে পারে নাই, 100 গ্রাম তৈরি করার আগেই সে শেষ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। স্যার কিছুই বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নেই। এটা তুমি তুমি বুঝতে পারছো যে লিমিটিং বিক্রিয়ক কি। যদি লিমিটিং বিক্রিয়ক বুঝে থাকো যে এটা জাস্ট ওই বিক্রিয়ক যেটা বিক্রিয়া করার মুহূর্তে সবার আগে শেষ হয়ে যায়। আমরা এখন এক্সাম্পল দেখবো। আর লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আমরা সাধারণত তিনটা স্টেজ বা তিনটা স্টেপ ফলো করবো। কি কি? আমরা ফার্স্টেই লিমিটিং আমরা এখনই দেখবো, তিনটার কার্যকারিতা দেখবো আমরা। ফার্স্টে আমরা বিক্রিয়া দিব। কি করবো আমরা? প্রথম কাজ আমরা বিক্রিয়া দিব, অর্থাৎ যে দুইটা যৌগ যে দুইটা মৌল অথবা একটা মৌল একটা যৌগ দিয়ে বলবে যে এই দুইটা বিক্রিয়া করার পর এত গ্রাম উৎপন্ন করার কথা ছিল। কিছু বুঝতেছো না? বুঝবা। আপাতত মনে রাখো যে এত গ্রাম উৎপন্ন করার কথা ছিল কিন্তু সে করতে পারে নাই, অথবা কোন মৌলটা আগে শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে ওই দুই যৌগ ওই দুই মৌল অথবা ওই মৌল ওই যৌগকে আমরা ফার্স্টে বিক্রিয়া করে দিব। তাহলে একটা কাজ ফার্স্টে। সেকেন্ড হচ্ছে ওই বিক্রিয়ক দুইটা আছে না, দুইটার মধ্যে আমরা শতকরা হিসাব করব, কোনটা কত পার্সেন্ট। শতকরা হিসাব মানে আণবিক ভরটা হিসাব করবো যে কোন মৌলে কোন যৌগে কতটুকু আণবিক ভর আছে। শেষের দিকে আমরা ফলাফল লিখবো যে কোনটা শর্ট পড়েছে, কোনটা আগে শেষ হয়েছে, কোনটা লিমিটিং আর কোনটা লিমিটিং নয়। ঠিক আছে? সো একটু ফলো করতে থাকো। আমরা লিমিটিং বিক্রিয়কের উপর একটা সৃজনশীল প্যাটার্ন দেখব। এই যে এদিকে এবার আমরা একটা সৃজনশীল প্যাটার্ন দেখি। ধরো এখানে প্রশ্ন দেওয়া আছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটা তো জানো, এটার নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির উদ্দেশ্যে তোমাকে 0.4 গ্রাম, সরি 4 গ্রাম, শুধু 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হলো। এটা হচ্ছে উদ্দীপক। আমরা 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করব। ধরো আপনি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবেন, সেই উদ্দেশ্যে আপনাকে
4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলো এবং 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হলো। প্রশ্ন হলো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ক হতে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ক কোনগুলা? এই যে এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। কিছুক্ষণ আগে বলছি এই যে বলছে না যে বিক্রিয়ক, এখানে তাহলে কোন দুটো বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। এই দুটো হচ্ছে বিক্রিয়ক। তাহলে বলছে কি উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ক হতে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা যায় কিনা বিশ্লেষণ করো। আমরা এখন এখানে আনসার বের করতে হবে যে এই যে 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কি আছে, 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা মিলে বিক্রিয়া করলে কি আদৌ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবো? যদি পারি তাহলে সেটা দেখাতে হবে, যদি না পারি সেটা দেখাতে হবে। এটা হচ্ছে বিশ্লেষণ করো। তাহলে আসো আনসার লিখবো আমরা এবার। আসো আমরা আনসার লিখি, উত্তর। আচ্ছা, আমরা কি বলছিলাম? শুরুতেই বলছি আমরা বিক্রিয়া দিব, অর্থাৎ এই যে দুইটা বিক্রিয়ক আছে না, এই দুইটা বিক্রিয়ককে আমরা এখন ফার্স্টে বিক্রিয়া করতে হবে। তাহলে বিক্রিয়ার জন্য আমরা কি লিখতে হবে? যে এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া নিম্নরূপ। আনসারে উত্তর লিখে ফেলবো আমরা। এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া নিম্নরূপ। সংশ্লিষ্ট বিক্রিয়া কি কি আছে? কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমরা বিক্রিয়া করি, ধরো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়া করলে কি আসে বলতো? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে কি আসে? ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম অক্সিজেন। মানে বুঝছো কিনা? কিছু বুঝছো কিনা? এটা বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বনেট কেমন হয়েছে জানো? এই যে অক্সিজেনের সাথে অক্সিজেন যোগ করছি, ক্যালসিয়াম যেভাবে ওইভাবে রয়ে গেছে। আর বুঝি নাই তোমাদেরকে কি ফার্স্ট লেকচার করে দেবো কিভাবে বিক্রিয়া করতে হয়। ফার্স্ট লেকচারটা দেখে নিও, ঠিক আছে? ওকে, যেটা আমরা বিক্রিয়া করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলেই ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। গেলে এটা আমাদের দ্বিতীয় কাজ ছিল শতকরা হিসাব করা। এবার আসলে আমরা শতকরা হিসাব করি, এখান থেকে হিসাব করে ফেলবো আমরা। সুন্দর করে নিচে লিখে ফেলবো, পরীক্ষার খাতার সেম ভাবে লিখবো, আমি যেভাবে লিখতেছি ওইভাবে লিখে ফেলবো। ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়াম কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40, তাই তো? আর অক্সিজেন 16, টোটাল কত আসছে? 64 না 66 গ্রাম না? এই 66 কি 56 গ্রাম, টোটাল হচ্ছে 56 গ্রাম। আর এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু হচ্ছে 2, তাহলে 16 দুগুণে 32, 32 আর 12 হচ্ছে কত? 44, 44। ওকে, গেল। তাহলে এখানে টোটাল কত? টোটাল তো এটাই তো 56, এটাই তো। তাহলে ক্যালসিয়াম কত? 40, কার্বন কত? 12, অক্সিজেন কত? 16 ইন্টু আছে 3টা, 3 16 কত? 48, 48 আর 12 কত? 60, 60 আর 40 100 গ্রাম। এটাও ধরো গ্রাম, এটাও ধরো গ্রাম। আচ্ছা, বিষয় হচ্ছে তাইলে এই ছেলে এই মেয়ে এদিকে একটু ফলো করো। অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত কি বের করলাম? আমরা বের করলাম যে ফার্স্টে বিক্রিয়া করলাম, এই যৌগ বিক্রিয়া করলে আমরা দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। এখানে আমরা আবার দেখলাম যে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড এখানে আছে 56 গ্রাম, ঠিক আছে? আর কার্বন ডাইঅক্সাইড আছে 44 গ্রাম, ক্যালসিয়াম কার্বনেট টোটাল আছে 100 গ্রাম। তাহলে এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ফলো করো আমার কথাটা খুব ভালো করে বুঝো। এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হতে হলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দরকার এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার। এরা বুঝছো কিনা? তোমরা এটা যদি না বুঝো তাহলে বাকিগুলো এমনি বুঝবা না। আমি বললাম কি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে হলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে হলে আমাদের 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন এবং সাথে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। আমরা যদি 56 গ্রাম এবং 44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও কার্বন ডাইঅক্সাইড একসাথে করতে পারি তাহলে আমরা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাবো। এই লাইনটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। যদি এই লাইনটা তোমরা না বুঝো তাহলে এই ম্যাথটা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, তোমরা যদি না বুঝো একটু ফলো করো, তাহলে আমরা আরেকটু সহজ করে দেই দেখি। এরপর আমরা সুন্দর করে লিখি। তাহলে আমরা কি বললাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, আমরা লিখলাম এখানে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য 56 গ্রাম 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন। এই লাইনটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু আগে জানান। এই লাইনটা বুঝতে পারছেন কিনা আমাকে দ্রুত জানাও। বললাম যে 100 গ্রাম
ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য আমরা ঐকিক নিয়মভাবে 56/100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন। এর প্রশ্নে কি বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমরা এইটা থেকে তৈরি করতে পারবো কিনা। তাহলে আমরা লিখলাম অতএব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য 56 × 10 আগের 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন। সমান সমান কত আসে আমরা একটু ক্যালকুলেটর মেরে দেখি। 56 × 10 ভাগ 100, 5.6 গ্রাম, 5.6 গ্রাম। তাহলে এই ছেলে এই মেয়েটা বুঝতে পারছো কিনা, এটা বুঝা গেছে কিনা যে আমরা কিভাবে করছি। আমরা তো জানি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য আমরা 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন। তাহলে 1 গ্রাম আমরা যেটা এর আগেও করে আসছি, 1 গ্রামের জন্য দরকার এত। আমাদের বলছে প্রশ্নে 10 গ্রাম, তাহলে 10 গ্রামের জন্য আমাদের ক্যালসিয়াম অক্সাইড দরকার হচ্ছে 5.6 গ্রাম, 5.6 গ্রাম। তাহলে উদ্দীপকে কি বলছে যে এত গ্রাম তৈরির জন্য আমাকে 4 গ্রাম দেওয়া হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং 5.6 গ্রাম দেওয়া হয়েছে ক্যালসিয়াম অক্সাইড। তার মানে 5.6 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দেওয়াই আছে। তার মানে এইগুলা দিয়ে আমরা 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবো। তার মানে ক্যালসিয়াম অক্সাইড আমাদের জন্য পরিমিত দেওয়া আছে, যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে। তাহলে আরেকটা বাকি আছে কার্বন ডাইঅক্সাইড, সেম জিনিস। এটা তোলার পর পরের পেজে আবার যাবা, এটা শেষ না, এটা শেষ করার পর আবার নিচে যাবা, মানে এটা শেষের নিচে লিখবা, আবার লিখবা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য 44 গ্রাম 44 গ্রাম কি দরকার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এই যে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য এলে কি হবে 44.100 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। অর্থাৎ 10 গ্রাম এত তৈরির জন্য 44 × 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এবার আমরা একটু ক্যালকুলেট করি, জিনিসটা তো সেমই নাকি, জিনিসটা তো সেমই। আমরা তাহলে কি করব 44 × 10 ভাগ হচ্ছে 100, 4.4 আনসার কত আসছে 4.4 গ্রাম। এই যে একটু ফলো করো। তাহলে 100 গ্রাম যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে চাই তাহলে 44 গ্রাম আমাদের কার্বন ডাইঅক্সাইডের দরকার। আবার যদি আমরা 1 গ্রাম তৈরি করতে চাই তাহলে আমাদের এত কার্বন ডাইঅক্সাইড দরকার। যদি আমরা 10 গ্রাম তৈরি করতে চাই তাহলে আমাদের টোটাল 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। প্রশ্ন দেখো, প্রশ্ন দিয়ে দিচ্ছে আমাদেরকে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির উদ্দেশ্যে আমাকে 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, কিন্তু দরকার আমার কত 4.4 গ্রাম। অর্থাৎ আমার দরকার 4.4 গ্রাম, আমাকে দেওয়া হয়েছে শুধু 4 গ্রাম, তাহলে অর্থাৎ 0.4 গ্রাম আমার কাছে কম পড়ছে। তাহলে বোঝা গেল এই যে 10 গ্রাম তৈরি করা আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ 0.4 গ্রাম আমাদের কম আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক, বিকজ কারণ তার প্রায় 0.4% কম আছে। কিছু বুঝছো? আমি যদি এখন সুন্দর করে আমাদের শেষ, ফার্স্টে আমরা বিক্রিয়া করছি, তারপর শতকরা হিসাব করছি, এখন আমরা ফলাফল লিখবো। ফলাফল আমরা কি লিখবো যে উদ্দীপকে উল্লেখিত 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য ফার্স্টে আমরা কি বলছিলাম, তৈরির জন্য 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন, যা ইতিমধ্যে আমরা পেয়েছি অথবা তা যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু যা যথেষ্ট পরিমাণে আছে, এবং কার্বন ডাইঅক্সাইড 4.4 গ্রাম প্রয়োজন, কিন্তু সেখানে কার্বন ডাইঅক্সাইড আমাকে দেওয়া হয়েছে 4.0 গ্রাম। অতএব কার্বন ডাইঅক্সাইড 0.4 গ্রাম কম আছে এখানে। অতএব এখানে লিমিটিং বিক্রি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই জিনিসটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তো যদি আপনারা মনে করেন যে স্যার একটু সাজিয়ে লিখে দেন, তাহলে আপনারা লেখা শুরু করেন, আমি আপনাদেরকে সুন্দর করে লিখিয়ে দিচ্ছি। এটা মুছে দিলাম। ওকে, তাহলে আমরা কিভাবে সুন্দর করে সাজা লিখতে পারি, এই যে আমি সুন্দর করে লিখে দিছি। ঠিক আছে, আমরা তাহলে ফলাফলে আমরা সর্বশেষ আমরা কি পেয়েছিলাম বলতো, আমরা আনসার করে আমরা পাইছিলাম ক্যালসিয়াম অক্সাইড পাইছিলাম 5.6 গ্রাম এবং আমরা পাইছিলাম কার্বন ডাইঅক্সাইড 4.4 গ্রাম। ঠিক আছে, এটা আমরা আনসার করে বের করছি, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 5.6 গ্রাম আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 4.0 গ্রাম। আমরা ফলাফল, এই যে ফলাফল কিভাবে লিখবো, আমরা লিখবো অতএব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য, প্রশ্ন যেটা বলছে আর কি, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির জন্য
5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এবং 4.4 কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এটা আমরা আনসার করে পাইছি। আমাদের 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দরকার আছে এবং 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আছে। কিন্তু উদ্দীপকে 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, এই যে উদ্দীপকে 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দেয়া থাকলেও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেয়া আছে 4.0 গ্রাম, 4.0 গ্রাম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি আছে, কম আছে। এজন্য উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা যাবে না। এই শেষ আনসার। কিন্তু এখানে যদি বলতো যে উদ্দীপকে বলতো যে বিক্রিয়তে এত গ্রাম তৈরি করা যায় কিনা বিশ্লেষণ করো এবং এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি, তার মানে কি এটা কম ছিল। কম মানে কি, যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। চাইলে আপনার শেষে লিখে দিতে পারেন তৈরি করা যাবে না, কারণ কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে এখানে কি লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। শেষ, এই তো আনসার হয়ে গেছে। তাহলে আমি আশা করি বুঝতে পারছি লিমিটিং বিক্রিয়ক আমরা কেমনে বের করব। আমরা জাস্ট যেই যৌগগুলা বা যেই মৌলগুলো দিবে সেই মৌলগুলোকে শুরুতেই আমরা সুন্দর করে বিক্রিয়া করে দিব। বিক্রিয়া করার পর আমরা নিচে তার আণবিক বলগুলো বের করবো, পরে আমরা শতকরা হিসাব করবো। শতকরা হিসাব করার পর আমরা দেখবো কোনটা কত গ্রাম আছে, উদ্দীপকে যত গ্রাম আছে কিনা সেটা দেখবো। যদি ম্যাচ করে তার মানে ঠিক আছে, যদি কম থাকে তাহলে সেটা লিমিটিং বিক্রিয়ক হিসেবে আমরা বলতে পারি। তাহলে আশা করি লিমিটিং বিক্রিয়ক এই পর্যন্ত ক্লিয়ার। আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখেই শেষ করে দিব। ঠিক আছে, এটা বুঝলাম তাহলে? ঠিক আছে, ওকে। এই এদিকে এদিকে ফলো করো, এদিকে ফলো করো। এটা একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের। উদ্দীপকের মধ্যে দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র এ পাত্র বি। পাত্র এর মধ্যে NH3 আছে 25 গ্রাম, আর 25 গ্রাম হচ্ছে আছে NaOH সোডিয়াম অক্সাইড, তাই না? আর দুইটার পাত্রের দুইটার আয়তন যেটা আর কি হচ্ছে 100 ml, ঠিক আছে, 100 মিলিলিটার। আচ্ছা, প্রশ্ন করতেছে গ নম্বর হচ্ছে পাত্র এক এর ঘনমাত্রা। পাত্র এর ঘনমাত্রা নির্ণয় করো, পাত্র বি এর ঘনমাত্রা নির্ণয় করো। ঘনমাত্রা কি আমাকে নির্ণয় করে দিতে হবে নাকি আপনারা করবেন? অবশ্যই অবশ্যই আপনারা করবেন, ঠিক আছে। আর ঘ নম্বর বলতেছে উদ্দীপকে কোনটি লিমিটিং বিক্রিয়ক, এই দুইটার মধ্যে কোনটা, এই অ্যামোনিয়া এবং সোডিয়াম অক্সাইড এই দুইটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এবার আসো আমরা আনসার লিখি। আচ্ছা, আনসারের লেখার আগে যে কোনো একটা আমি বের করে দিই নাকি, কোনো মাত্রা একটা বের করে দিই, একটা আপনারা করবেন। ধরো আমরা পাত্র এর ক্ষেত্রে লিখলাম, আমরা পাত্র এ এর ক্ষেত্রে কি NH3 এর আণবিক ভর। এই আপনারা কি ভুলে গেছেন কিভাবে ঘনমাত্রা বের করে? ঘনমাত্রা আমরা লিখবো এখানে, এখানে কি S ইকুয়াল টু কত আমরা জানি না। তারপর কি আছে W ইকুয়াল টু কত, এখানে দেখো তো W ইকুয়াল টু 25 গ্রাম নাকি 25 গ্রাম। তারপর B ইকুয়াল টু 100 মিলিলিটার। তারপর M ইকুয়াল টু কত, M ইকুয়াল টু কত আসে দেখো তো, বের করো। M ইকুয়াল টু মানে এই যে এটার আণবিক ভর আর কি। M ইকুয়াল টু বলতে আমরা বুঝাচ্ছি NH3 এর আণবিক ভর, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1, অক্সিজেন হচ্ছে 16 × 3 সমান সমান কত আসে 3 × 48, তাই না? 48 আর 1 49, 49 আর 10 59, 59 আর 4 63, টোটাল আসে কত 63। এটা আমরা এখানে পাইলাম। তাহলে পাত্রের ক্ষেত্রে আমরা কি জানি রে, S ইকুয়াল টু 100 × W/M × V, আর 1000 ইন্টু W এর মান কত 25 গ্রাম, তারপর M কত 63 ইন্টু V কত 100 সমান সমান কি আসে আনসার দেখো, ক্যালকুলেশন মারো। 3.96 কি মোল। এটা হচ্ছে আনসার, এই যে এটার আনসার। গ নম্বর একের আনসার হচ্ছে এটা, হুবহু সেম। এই যে এটা 2 নম্বর আনসারটা আমারে তোমরা কমেন্টে দিবা। যেই সকল ছেলেমেয়েরা এটা আমাকে কমেন্টে দিবে না তাদের উপর যাক, তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে দিবা। ঠিক আছে, ওকে, এটা বুঝা গেছে? যদি এটা বুঝো তাহলে আমরা পরের প্রশ্ন যাই। বলতে কি উদ্দীপকে কোনটি লিমিটিং বিক্রিয়ক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি। লিমিটিং বিক্রিয়ক মানে আমরা তিনটা কাজ করব। ফার্স্টে এই দুইটাকে আমরা কি করব, বিক্রিয়া করব। তারপর দুইটার আণবিক ভর নির্ণয় করে আমরা শতকরা হিসাব করব। তারপরে আমরা একটা ফলাফল দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই। আমরা জাস্ট এই দুইটা উদ্দীপক রাখি, বাকিগুলো মুছে দিই, আমাদের জায়গা একটু কম। ওকে, চলো আমরা আনসার লিখি। ধরো আমরা উত্তর লিখবো আমাদের কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে অ্যাকচুয়ালি কি কি আছে এখানে, এই দুইটা আমরা বিক্রিয়া করবো। তাহলে আমরা লিখি সংশ্লিষ্ট বিক্রিয়া নিম্ন রূপ। সংশ্লিষ্ট বিক্রিয়া নিম্ন রূপ, তার মানে আমরা কোন দুইটাকে বিক্রিয়া করাবো, HNO3 প্লাস NaOH। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা বিক্রিয়া করব। তাহলে আমাদের বিক্রিয়াতে
আমরা যে করে জিনিস ফলো করবো সেটা হচ্ছে কোনটা ধাতু কোনটা অধাতু, তাই তো? ধরো এটা কি, সোডিয়ামটা কি ধাতু প্লাস, আর অ্যামোনিয়া হচ্ছে মাইনাস, তাই না? প্লাস মাইনাস, এই দুইটা যদি আমরা যোগ করি, এই দুটাকে যদি আমরা যোগ করি মিনস এই দুটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি আসে? NaNO3, NaNO3, কারণ এটারও যোজনী এক, সোডিয়ামের যোজনী এক, আর OH আর H যদি আমরা একসাথে করি তাহলে H2O। ও স্যার, বিক্রিয়াগুলো কেমনে করে? ঠিক আছে বাপ, বিক্রিয়া কেমনে করে, কিভাবে বিক্রিয়া করা লাগে, বিক্রিয়া করার নিয়মগুলো কি, সেগুলোর উপর একটা ক্লাস আমাদেরকে দিয়ে দিবা আলাদা করে, যদিও ফার্স্ট লেকচারে আমি দিয়েছি। আমরা লিখেছিলাম না যে কিভাবে যৌগ গঠন করতে হয়, কোনটার যোজনী কত, কোনটার জারণ সংখ্যা কত, এগুলো তো যৌগের যখনই আমরা বিক্রিয়া করি সেক্ষেত্রে প্রয়োজনীয় না। এখানে আমরা কি করছি যে NO3 অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক, আর সোডিয়ামটা হচ্ছে ধাতু। আমরা জানি যৌগ গঠনের ক্ষেত্রে এটা ধাতু এবং এটা অধাতু, অর্থাৎ ঋণাত্মক যৌগমূলকের সাথে ধনাত্মক যৌগমূলক অথবা ঋণাত্মক যৌগমূলকের সাথে জাস্ট ধাতুর মিলন ঘটে বা যোগ করে বা আমরা সেগুলি বিক্রিয়া করি, তাহলে এই যে অ্যামোনিয়ার সাথে সোডিয়াম মিলন করলে কি হচ্ছে? NaNO3। এরপর আমরা বলছিলাম যখনই আমরা দুইটা যৌগ গঠন করে সেক্ষেত্রে ধাতুর যে যোজনী সেই ধাতুটা পাবে অধাতু অথবা ঋণাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলকের বা অধাতুর যে যোজনী সেটা পাবে ধাতু বা ধনাত্মক যৌগমূলক। তাহলে এটারও যোজনী এক, এটারও যোজনী এক, সেজন্য আমরা দেই নাই। আমরা বলেছিলাম যোজনী এক হলে উল্লেখ করতে হয় না, যোজনী যদি সমান হয় তাহলে উল্লেখ করতে হয় না, আবার যোজনী যদি অনুপাত করে যায়, কাটাকাটি করে যায়, তাহলে কাটাকাটি করা যায়। হ্যাঁ, ভুলে গেছো? আবার বলেছিলাম কোনো যৌগমূলক যদি যোজনী পায় সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী দিয়ে দিতে হয়। কিছুই বুঝি নাই, কিছু বোঝার দরকারও নাই, ঠিক আছে? তোমরা ফার্স্ট লেকচারটা করে নিও, তাহলে আর সহজে বুঝবা। আর OH H এটাকে আমরা কি বললাম? পানি, দুটো যুক্ত হলে পানি হয়। এবার আমরা একটু ক্যালকুলেশন করি কোনটাতে কতটুকু পরিমাণ আছে। তাহলে HNO3, H হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে 14, এদিকে হচ্ছে 16 × 3, টোটাল কত আসছে রে? 316 কত? 48, 14 কত? 48 আর 14 কত রে? 62 আর 63, 63 গ্রাম। এটাতে সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে টোটাল কত আসে? 23, 20, 30, 39, 40 গ্রাম, এই তো। আর এটা উৎপন্ন হয়, তাহলে এটার এখন পুরাতন আমাদের দরকার নেই। আমাদের কি বলছিল প্রশ্নে যে দুইটার মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটি? তাহলে দেখেন তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা কি বিষয়টা এভাবে লিখতে পারি যে এত গ্রাম, মানে ধরো এই যে এটা কি আমরা লিখতে পারি না এভাবে যে অ্যামোনিয়া, এই যে NH3O, এই জিনিসটা 63 গ্রাম 40 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করে। আমি কি বুঝতে পারছি? বললাম যে 63 গ্রাম NaOH 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অতএব 1 গ্রামে এত করে। আর প্রশ্নে বলছে এই যে 25 গ্রাম, এই দেখো 25 গ্রামে কতটুকু করে, করার পর দেখো যে এটা 25 গ্রাম হইলে এটারও কি সেম 25 গ্রাম লাগে কিনা। স্যার কিছু বুঝি নাই, ঠিক আছে, জাস্ট ফলো করো। অনেক সময় মুখ দিয়ে অনেক কিছু বোঝানো যায় না, ঠিক আছে, লিখলে সহজে বোঝা যায়। আমরা এখানে লিখলাম যে 63 গ্রাম, আমরা লিখলাম 63 গ্রাম 63 গ্রাম HNO3 বিক্রিয়া করে 40 গ্রাম NaOH। এই লাইনটা বুঝছো কিনা? মানে 63 গ্রাম NaOH বিক্রিয়া করে তো মানে HNO3 63 গ্রাম, তো 63 গ্রাম HNO3 বিক্রিয়া করতেছে কার সাথে? এই 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে। এটা তো বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে অতএব 1 গ্রাম NH3 বিক্রিয়া করে তাহলে কি 40.63 গ্রাম NaOH এর সাথে। এটাই তো সিস্টেম, এটা সিস্টেম না, আমরা তো এখন শতকরা হিসাব করতেছি। আমরা যেন বলি যে 25 গ্রাম আছে না, আমরা যদি লিখি অতএব 25 গ্রাম NaHO3 বিক্রিয়া করে 40 × 25 × 63 গ্রাম NaOH এর সাথে। টোটাল কত আসে? গুণ করো গুণ করো গুণ করো যোগ করো, তাহলে কি আসে আমাদের এখানে? 40 × 25 ভাগ হচ্ছে 63, টোটাল আসছে 15.87, 15.87 গ্রাম। এই ছেলে, এই মেয়ে, এদিকে। খুব গুরুত্বপূর্ণ এখন কথা বলবো, জাস্ট 30 সেকেন্ড, খুব ভালো করে ফলো করো। 63 গ্রাম NaHO3 বিক্রিয়া করে 40 গ্রাম NaOH এর সাথে, ঠিক আছে? 1 গ্রাম করে এতটুকু 25 গ্রাম, এই যে 25 গ্রাম NaNH3 বিক্রিয়া করে টোটাল বের করে 15.87, মানে কিছু বুঝো নাই। মানে 25 গ্রাম যদি আমরা
NH3 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে আমরা বিক্রিয়া করি, তাহলে টোটাল সোডিয়াম হাইড্রোক্সাইড আসে এত গ্রাম। কত গ্রাম? এত গ্রাম। আর সহজ ভাষা যদি বলি, আমরা 25 গ্রাম যদি এটা দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যদি বিক্রিয়া করি, তাহলে আসে 15 এত গ্রাম। কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তো আছে 25 গ্রাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি হইলো, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 25 গ্রাম, ঠিক আছে। এখন 25 গ্রাম NH3 যদি আমরা বিক্রিয়া করি, তাহলে দেখা যায় এটার 15.87 গ্রাম হইলেই 25 গ্রাম NH3 সাথে অটোমেটিকলি হয়ে যায়। কিছু বুঝো নাই? ধরো আমার কাছে 25 টাকা, তোমার কাছে 25 টাকা। আমার 25 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারি, তুমি তোমার 15 টাকা দিয়ে সেই জিনিসটা কিনতে পারো। তার মানে কি তোমার কাছে কিছু টাকা আরো বাড়তে থেকে গেল না? ওই জিনিসটা বুঝাইছে। অর্থাৎ 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 25 গ্রাম NH3, এই জিনিসটা 25 গ্রামে 15.87 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে বা তার সাথে বিক্রিয়া করে। কিন্তু উদ্দীপকে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 25 গ্রাম। তার মানে কি 25 গ্রাম হইলে আমরা লিখতে পাই না যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 25 মাইনাস এত সমান সমান কত আসে? 25 থেকে 15 9.87, এই তো প্রায় 9.87 অবশিষ্ট থেকে যায়। তাহলে শর্ট পড়লো কোনটা? NH3, ওইটা কম আছে, এটা আরো একটু বাড়াতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা লিমিটিং বিক্রিয়ক। কিছু বুঝি নাই স্যার? আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখে দিলে তোমরা বুঝবা ভালো। আমরা লিখি, আমাদের এখানে কি বেরোছে? এত গ্রাম, তাই না? এত গ্রাম। আমরা যখন লিখি যে 25 গ্রাম, অতএব লিখলাম, আনসার লিখলাম, অতএব অতএব 25 গ্রাম NH3 15.87 গ্রাম, 15.87 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে, শেষ বিক্রিয়া করে। অর্থাৎ NaOH এখানে আছে কত? 25 গ্রাম মাইনাস 15.87 সমান সমান 9.87 গ্রাম অবশিষ্ট থাকে, অবশিষ্ট রয়েছে, বা তাকে যে কোনো একটা লিখলে হইলো আপনার বাসার মতো করে, ঠিক আছে। অবশিষ্ট তাকে অতএব বলা যায় কোনটা কম পড়ছে? NH3 একটি লিমিটিং বিক্রিয়ক। একটি না, NaOH3 এখানে কি লিমিটিং বিক্রিয়ক। তোমরা কিছু বুঝছো কিনা আমার সত্যি করে বলো। এই ছেলে, এই মেয়ে দিকে থাকো, কি বললাম? যে আমরা ফার্স্টে দুইটা জিনিস আছে এখানে। একটা জিনিসকে আমরা মানে আরেকটা জিনিসের সাথে বললাম যে এত গ্রামের সাথে বিক্রিয়া করে, তাহলে 1 গ্রামে এত গ্রাম করে। ওই জিনিসটা 25 গ্রাম যদি হয়, তাহলে ওই জিনিসটার সাথে বিক্রিয়া করার পর 25 গ্রামে যদি আসতো তাহলে তো সমান, অথবা যদি বেশি আসতো তাহলে হইতো। কিন্তু দেখা গেল কি, আমরা ক্যালকুলেশন করে দেখলাম মাত্র 15 গ্রাম পাওয়া গেছে। তার মানে কি ওইটা আছে 25 গ্রাম, পাইলাম আমরা 15 গ্রাম, তার মানে তার প্রায় 10 গ্রামের মতো বেশি রয়ে গেছে। তাহলে এটা যদি 25 গ্রামের জায়গায় আমরা যেমন 40-50 গ্রাম দিতাম, তাহলে হয়তো এখানে 15 জায়গায় আর একটু বাড়তো। সেজন্য আমরা বলছি যে এটা 25 গ্রাম মানে কি কম হয়ে গেছে। কম হওয়ার মানে কি এটা লিমিটিং বিক্রিয়ক। এই জন্য আমরা লিখছি অতএব যে 25 গ্রাম NH3 এত 15 এত গ্রাম NH সাথে বিক্রিয়া করে, অর্থাৎ আমাদের টোটাল 9.87 অবশিষ্ট রয়েছে। অতএব বলা যায় এত একটি লিমিটিং বিক্রিয়ক। তোমরা আদৌ কিছু বুঝছো কিনা আমাকে জানাও, না বুঝে থাকলে আমাকে বলো, ঠিক আছে? যদি না বুঝো বলো। এই ছেলে, এই মেয়ে, শোনো, তোমরা কখনো উল্টা বুঝতে জানো, এটা কখনো উল্টা বুঝতে জানো, উল্টা বুঝলেই সমস্যা। শোনো, এক লোক মাঝে মধ্যে উল্টা বুঝে, মানে মাঝে মধ্যে সে উল্টা বুঝে। এই তোর জীবন স্যার, শার্ট পরছে না, কত সুন্দর করে সামন দিক দিয়ে বোতামগুলো লাগাইছে। ওর মনে হইলো কি যে না, সবাই সামন দিক দিয়ে পড়ে, আমি একটা পেছন দিক দিয়ে পড়বো, এবং সেটা পড়ছি, কারণ সেটা একটু উল্টা বুঝছে। ঠিক আছে, উল্টা বুঝলো, তো শার্ট পরছে, পরার পর তার একটা সুন্দর বটবডি আছে, সুন্দর একটা হেলমেট পরছে, পয়রাই বটবডি মানে কোনটাতে উঠছে ওইটাই। এই পথ যদি না শেষ হয়, ইচ্ছা মতো ঘুরতেছে, আল্লাহর কি ইশারা, এক মুড়ে গিয়ে একটা টার্নিং পয়েন্টে গিয়ে পড়ে গেছে, পয়রা সেন্সলেস। পাশ দিয়ে 3-4 জন মুরব্বী যেতেছে, দেখলো যে হায় হায় একটা সাইকেল পড়ে আছে, পাশে একটা লুকও পড়ে আছে। তো ওর লুকটাকে নাড়াচাড়া দেয়, নড়েও না চড়েও না। তো আরেকজন বলতেছে পানি আনো পানি আনো, মনে হয় অজ্ঞান হয়ে গেছে, একটু পানি ছিটা দাও, একটা পানি ছিটা দিতেছে। আরেকজন মুরব্বী করলো কি, সে ফলো করলো কি রে, ওই লুকটা শার্টের বোতাম এদিক দিয়ে, তার মাথা ঠিক পেছনে উল্টা, কারণ সেটা বোতামগুলো পড়ছে পিছন দিক দিয়া, তাহলে তার মাথা কি সামনের দিক দিয়া। মুরব্বী ভাবতেছে আচ্ছা এটা তো অ্যাক্সিডেন্ট, হয়তো পইরা মাথাটা উইরা গেছে।
ওই ধমক দিতেছে আরেকটারে, হেই রাহো তোমার পানি দেওয়া, ওর মাথা ঘুরে গেছে, আগে মাথাটা ঘুরাও সময় থাকতে। তো আরেকজন বলে হ্যাঁ ঠিকই তো আছে, মাথায় তো এরা দিয়েছে জায়গা মতো ঘুরাইয়া। ছিল কি এতক্ষণ সেন্সলেস, এখন কি কৈবর্তপুর। কেন? ওই যে উল্টা হচ্ছে। সেজন্য তোমরা তোমরা এখানে উল্টা বুঝতে যায় না, তোমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। উল্টা বুঝতে যাবে না, আবার খুব বেশি বুঝে যাবে না, পরিমিত পরিমাণে যতটুকু দরকার ততটুকু বুঝতে হবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এখানে যেটা বলতে চাইছিলাম মূলত 63 গ্রাম NH03 বিক্রি করছে 40 গ্রামের সাথে। 1 গ্রামে করছে এতটুকু আসে, 25 গ্রামে করছে এতটুকু আসছে। তার মানে কি 25 গ্রামে যদি আমাদের এখানে 25 আসতো, তাহলে খাপে খাপ ময়নার বাপ। কিন্তু না, আসে নাই। তার মানে কি 25 গ্রাম থেকে কম আসছে, এখানে আমাদেরকে বেশি দিয়ে রাখছে, তাহলে অবশিষ্ট এত গ্রাম। তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা তো আরো বাকি আছে, সেটা আরো চাইলে বিক্রি করতে পারে, কিন্তু যেটা অবশিষ্ট না সেটা তো আর নাই। সেজন্য আমরা বলছি এটা কম, এটা লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিলাম। এই বাচ্চারা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? পাত্র একের মধ্যে 100 গ্রাম 100 মিলিলিটার 1.0 গ্রাম পটাশিয়াম অক্সাইড HCl আছে 1 গ্রাম এত ml। প্রশ্ন হচ্ছে উপরে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তোমরা অবশ্যই সেটা আমাকে জানাই দিবা, আমার ইনবক্সে পাঠিয়ে দিবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। এই ছিল মোটামুটি আমাদের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনার ফুল চ্যাপ্টার। এখানে আমরা প্রায় 7টা টপিক পড়ছি। কি কি পড়ছিলাম মনে আছে? আমরা ফার্স্টেই পড়ছিলাম আণবিক বল নির্ণয়, তারপরে পড়ছি আমরা আণবিক সংকেত নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়, তারপর শতকরা সংযুক্তি নির্ণয়, তারপর আমরা বলছি মোলারিটি নির্ণয়, 6 নম্বরে আমরা পড়ছি বিক্রিয়তে বল নির্ণয়, এবং সর্বশেষ আমরা পড়েছি লিমিটিং বিক্রিয়ক। এই 7টা টপিক যদি তোমরা এই চ্যাপ্টারে শেষ করতে পারো, তাহলে এই চ্যাপ্টারে তোমরা হয়ে যাবে বস। যে কোনো প্রশ্ন যে কোনো ভাবে যে কোনো টাইপসের আসলে আশা করি তোমরা সেটা থেকে আনসার করতে পারবা, ঠিক আছে? তোমরা সবাই এইগুলো নিয়ে পড়াশোনা করো, আর কখনো হতাশ হওয়া না, ঠিক আছে? ডোন্ট বি স্যাড, হতাশ হওয়া যাবে না, লা তাহজান। সবসময় নিজের ভিতর একটা একটু বিশ্বাসী বিশ্বাসী ভাব রাখতে হবে, নিজেকে নিজে ট্রাস্ট করতে হবে, ঠিক আছে? কখনোই হতাশ হওয়া যাবে না। তো তোমরা নিজের পড়াশোনা কন্টিনিউ করো, আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, ভালো থাকো এবং নিজের পড়াশোনার প্রতি একটু যত্নশীল হও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।